আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ম্যাম, ভালো ম্যাম। আপনি কেমন আছেন? এই তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো। নিউ ইয়ারটা ম্যাম, আমরা বলো। ম্যাম টিভিতে দেখাচ্ছে যে ফেব্রুয়ারিতে নাকি খুলে দিবে স্কুল সীমিত আকারে। হ্যাঁ, অনেক কিছুই দেখছি তো। এখন হচ্ছে ফাইনাল ডিসিশন হলে তখন সব খুলে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা ফাইনাল হলেই খুলে যাবে। এজন্য তো আমরা একটু ওয়েট করছি। ওয়েট ঠিক আমরা করছি না। তোমরা তো জানোই আমরা ফোর্থ ইয়ার আর এমএস এর পরীক্ষার কিন্তু রুটিন দিয়ে দিয়েছি, জানো কিনা? জি ম্যাম, শুনেছি। হ্যাঁ, এজন্য পরীক্ষা যেহেতু তাদেরটা আমরা নেওয়ার চেষ্টা করছি মানেই হচ্ছে তোমাদের জন্য সুখবর, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, আসলে অনেক ম্যাম, কিছু। আমাদের যদি খুলে দেয় তাহলে কি ম্যাম আমাদের ক্লাসগুলো কি আবার মানে যে ক্লাসগুলো করা হয়ে গেছে সেগুলো কি আবার ক্লাসে রিপিট করা হবে? রিভিশন আকারে হয়তো কিছুটা বলবো, কারণ ক্লাস তো অনেকগুলো হয়েই গেল, আর তো তেমন বাকিও নাই। পরীক্ষার আগে আমরা একটা রিভিশন ক্লাস করি না, ওভাবে করব। জি ম্যাম। তোমাদেরকে যা কিছু দিয়েছি বা তোমরা নিজেরা যা কিছু কালেক্ট করেছো, উম, মানে সোজা ভাষায় হচ্ছে পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে। ম্যাম, আমাদের আইসিটিতে না ম্যাম যেগুলো পড়ছিলাম এগুলো তো ইন্টারে পড়ছিলাম, সব ভুলে গেছি। তো ম্যাম এগুলা হচ্ছে যে ম্যাম এখন দেখে ভয় লাগতেছে। এতদিন পর দেখছি তো কেমন যেন মানে অচেনা লাগতেছে আসলে। মাঝে কি আমি চলে গিয়েছিলাম নাকি? ম্যাম, মাঝে কথা শুনতে পাইনি আপনার। হ্যাঁ, একটু মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। এখন আবার ঠিক হচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যদি নেটওয়ার্ক কানেকশন একটু মিসিং হয় তোমরা ওয়েট করবা, হ্যাঁ? আবার একটু পরে ঠিক হয়ে যায় আর কি। তোমাদের পড়াশোনার কি অবস্থা? ম্যাম, ডিভাইস থেকে পড়া খুবই যন্ত্রণাদায়ক ম্যাম। বইয়ের মানে বই থেকে পড়াটা আসলে আলাদা একটা ব্যাপার। এখন ম্যাম ডিভাইস থেকে পড়তে হচ্ছে, তো এই জন্য ম্যাম একটু কষ্ট হচ্ছে আর কি। সব তো ম্যাম মোবাইলেই, এই জন্য। তোমরা একটু কষ্ট করে একটা কাজ করতে পারো, মানে পরিচিত দোকান থাকলে প্রিন্ট নিয়ে নিতে পারো, সুন্দর করে সাজাবে, হ্যাঁ, ডিভাইসের জিনিসগুলোই সাজিয়ে ওইটা হচ্ছে একটু প্রিন্ট নিয়ে নিবে। বা কারোর বাসায় যদি প্রিন্টার থাকে সে একটু নিয়ে নিল, সবাইকে একটু ফটোকপিটা দিল। মানে একটু কিছুদিন পরে এটা করতে পারবে সবাই, যেহেতু ঢাকায় চলে আসবে যখন কলেজ খুলবে। আর এখন পার্সোনালি একটু করে নিতে পারো। পরিচিত দোকান হলে একটু কমে হয়তো প্রিন্ট করে দিবে যদি বাসায় প্রিন্টার না থাকে আর কি। কারণ ডিভাইস থেকে পড়া আসলেই সমস্যা। বা আরেকটা কাজ করতে পারো, যে নিজেরা লিখে নাও। ডিভাইস থেকে পড়ো কেন? এর থেকে লিখে আমি নিবে। লিখেই নিচ্ছি ম্যাম, লিখে লিখে অল্প অল্প করে লিখে লিখে পড়ছি। অল্প অল্প করে লিখবে না, একটা সময় বসে অনেকটা পর্যন্ত একটা টপিক শেষ করে ফেলবে। এখন তোমরা তো হচ্ছে অনার্সের স্টুডেন্ট, তোমরা এই কাজগুলো হচ্ছে হাতেই করে ফেলবে, এটাই তো সবচেয়ে ভালো হয়, হ্যাঁ? ডিভাইস থেকে পড়বে না, ডিভাইস থেকে আসলে পড়া যায় না। ডিভাইস থেকে পড়া খুবই কঠিন কাজ, এটা সম্ভব না। আর চোখেরও ক্ষতি হয়। আমারই তো তোমাদের ক্লাস নিতে নিতে আর অনলাইনে কলেজের কাজ করতে করতে আমার চশমার কারেকশন করে পাওয়ার বেড়ে গেছে, জানো? জি ম্যাম, চোখের ক্ষতি হয় আর ম্যাম ক্ষুধা মন্দা জাগে, আরো অনেক মানে সাইড ইফেক্ট আছে। এটা মানে ফেস করতেছি ইদানিং। তাহলে বুঝো আমার অবস্থা, 7-8 ঘন্টা এটার সঙ্গে থাকি, তোমাদের ক্লাস থাকে, প্রশাসনিক কাজ থাকে, এরকম করতে করতে আমি একদম মাঝে অসুস্থ হয়ে গিয়েছিলাম। এর জন্য এখন আমি আসলে এটা থেকে দূরে থাকার চেষ্টা করেও পারি না আর কি।
তবে ভালো লাগে না এখন আর ডিভাইস। এত বেশি ডিভাইসের সঙ্গে থাকলে ডিভাইসটাকে আর ভালো লাগে না। সবচেয়ে বড় কথা চোখের খুবই সমস্যা হচ্ছে। আমার পাওয়ার এত বাড়ছে চোখের, এটা আগে ছিল না। আচ্ছা, আমি আর ৩ মিনিট সময় নিব, হ্যাঁ? এর মধ্যে মেয়েরা চলে আসো। আচ্ছা, তোমাদেরকে আমি বিভিন্ন সময়ে কিছু স্লাইড পাঠিয়েছিলাম কিন্তু ক্লাসগুলো নেইনি। আচ্ছা, একটু কাজের কথা পাশাপাশি বলে নিই। তোমাদের আমরা হচ্ছে আইসিটির আমি কিছু কোশ্চেন দিয়েছি, সবাই পেয়েছো না? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে ওই কোশ্চেন গুলোর সঙ্গে ওই দিন আমার সালহিন ম্যাডাম, চিনো কিনা, নিউট্রিশনের সিনিয়র ম্যাডাম, হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি নিউট্রিশনের আইসিটি নেন। তা ম্যাডাম বললেন যে শুধুমাত্র ওইভাবে না দিয়ে তুমি প্রথম অধ্যায়টা ওরা করে ফেলুক, কারণ ফাইনালে তো আসলে এই সাজেশনটা কার্যকর থাকবে না। ঠিক আছে? এই জন্য তোমাদের জন্য তথ্য হচ্ছে, আমি তোমাদের কোশ্চেন দিয়ে দিয়েছিলাম না, ফার্স্ট টপিকটার কম্পিউটার অ্যান্ড কম্পিটিশনের কোশ্চেন গুলো মনে হয় দিয়েছিলাম, মনে আছে মেয়েরা? মনে আছে, কিন্তু ম্যাম ওইটা ম্যাম আরেকবার যদি বলতেন ম্যাম তাহলে সুবিধা হতো, কারণ ম্যাম ওখানে তো আপনি শুধু পড়াইছিলেন, বলছিলেন যে এই টপিক পড়তে হবে। কোশ্চেন মানে আপনি যেভাবে তৈরি করে দেন ওভাবে দেননি। 1 নাম্বার টপিকের কোশ্চেনটা তৈরি করে দেইনি? আমার তো মনে হচ্ছে দিয়েছিলাম। মনে করে দেখো তো মেয়েরা, 1 নাম্বার টপিকের কোশ্চেন কি দিয়েছি তোমাদেরকে? না ম্যাডাম, দেওয়া হয়নি। তাহলে আমি কি বলেছিলেন। বলেছিলাম? আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের হচ্ছে 1 নাম্বার টপিকটা যেটা ওই অংশের যে যে বিষয়গুলো পড়বে, মানে একটা কিন্তু সাজেশন তোমাদেরকে দিয়েছি, নূরজাহান দিয়েছো না জুই? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, ওইগুলো তো আছেই, তার সঙ্গে অ্যাড করে, মানে ওগুলোর সঙ্গে এগুলো অ্যাড হবে, ঠিক আছে? মানে 1 নাম্বার টপিকটা পুরোপুরি তোমাদেরকে পড়তে বলেছেন, যে অন্তত একটা অংশ ওদের একেবারেই মানে ফার্স্ট ইন কোর্স হিসাবে ওইটা হচ্ছে থাকবে। আলাদাভাবে যে একটু সাজেশন দিয়েছি, ম্যাডাম বলছে না, তো এরকম সাজেশন দিলে ওরা আবার একটু কম পড়বে, এমনিতেই বাসায় বসে পড়া হচ্ছে না, আমার কাছেও মনে হলো। ম্যাম রেকর্ড করতে পারমিশন চাচ্ছে সাদিয়া। এখন এখন পারমিশন সাদিয়া, তো আমি যখন বলবো তখন রেকর্ড করো, হ্যাঁ? আমি যখন ক্লাসটা শুরু করব, এখন তো আসলে ক্লাসটা শুরু করিনি, তোমাদের সঙ্গে এমনি এমনি কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কোনটা আগে করব? আমি তোমাদের কি মানও পড়াবো, আর সঙ্গে হচ্ছে 1 নাম্বার টপিকটা সম্পর্কে কোশ্চেন গুলো দিয়ে দিব। তাহলে কোনটা আগে দিব? ম্যাম কোশ্চেন আগে দেন। কোশ্চেন আগে দিব। সবাই হচ্ছে খাতা কলম নাও, রেকর্ড করার পাশাপাশিও ওটা হচ্ছে লিখে নিবে, লিখে নিলে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি প্রেজেন্টিং এ চলে যাচ্ছি, ওই কোশ্চেন গুলো একটু দিয়ে নি তোমাদেরকে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ মেয়েরা? জি ম্যাম পাচ্ছি। আচ্ছা, তোমাদের এখন আমি দিব হচ্ছে কোশ্চেনটা। দেখতে পাচ্ছ ফার্স্ট পেজটা, বেসিক কম্পিটিশন এন্ড কমিউনিকেশন? জি ম্যাম দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, তাহলে এখান থেকে এইগুলোই কোশ্চেন লিখে নাও। কম্পিউটার কি? সবাই লিখবে কিন্তু, কলেজ খুলে চেক করব যে আমি যেগুলো লিখতে বলেছি লিখেছো কিনা। আর হচ্ছে রেকর্ডিং করছো সাদিয়া? সাদিয়া কি কথা বলতে পারো নাকি শুধু মেসেজ করো? ম্যাম ও হচ্ছে রেকর্ড করে তো এই জন্য ও কথা বলে না ম্যাম। রেকর্ড করলে ওর কথা কি উঠে গেলে সমস্যা?
সাদিয়া যে রেকর্ড করছো সে কথাও বলতে পারো, তুমি রেকর্ড এখন শুরু করো। হ্যাঁ, আচ্ছা মেয়েরা লিখো কম্পিউটার কি, তারপরে লিখো হচ্ছে ফাংশনস অফ কম্পিউটার, কম্পিউটারের কাজ বা কম্পিউটারের কার্যক্রম, যেটা তোমার ইজি হয়। কম্পিউটার কি, কম্পিউটারের কাজ, তারপরে ম্যাম হচ্ছে দুটো কি একসাথে নাকি আলাদা আলাদা না লিখতে না, হবে? প্রত্যেকটা নিচে নিচে লিখতে থাকো, 1 2 3 4 করে। ঠিক আছে, নিজের দায়িত্বে তোমরা লিখো, পরে আবার আমি ভুলে যাব নাম্বারগুলো। এরপরে লিখো ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, মানে হচ্ছে কম্পিউটারের বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে ইউজেস অফ কম্পিউটার, কম্পিউটারের ব্যবহার। অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার ইন আইসিটি, আইসিটিতে কম্পিউটারের ব্যবহার। আইসিটিতে কম্পিউটারের ব্যবহার। এরপর লিখো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটার, কম্পিউটারের সুবিধা ও অসুবিধা সমূহ। এটার সঙ্গে আমরা যখন কোশ্চেন করব, ধরো লিখে দিলাম কম্পিউটারের কাজসমূহ লেখো, কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে না? কোশ্চেন হলে শুধুমাত্র একটু অ্যাড হলো, কিন্তু বেসিক কোশ্চেনের মূল তথ্য কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি, তাই তো? কম্পিউটারের সুবিধা অসুবিধা, কম্পিউটারের সুবিধা অসুবিধা। এরপরে লিখো কম্পিউটার জেনারেশন। কম্পিউটার জেনারেশনটা কি? এই যে বিভিন্ন সময়ে যে কম্পিউটারের ক্রমবিকাশ হয়েছে, সেটাকেই আমরা বলি হচ্ছে কম্পিউটার জেনারেশন। এটা মনে হয় আমরা জানি। ঠিক আছে, এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার মানেই হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ। এটার মধ্যে তোমরা যেগুলো পড়বে, হ্যাঁ, কম্পিউটারে তো অনেক ধরনের প্রকারভেদ আছে না বইয়ে, সেগুলোর মধ্যে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে ডিজিটাল, অ্যানালগ, হাইব্রিড কম্পিউটার, তারপরে হচ্ছে মাইক্রো, সবগুলোর সাথে কম্পিউটার যুক্ত। হ্যাঁ, ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার, আমি এগুলো কম্পিউটার বলছি না। কম্পিউটার প্রকারভেদের মধ্যে তোমরা পড়বে ডিজিটাল, অ্যানালগ, মেয়েরা লিখছো তো? জি ম্যাম লিখছি। হাইব্রিড কম্পিউটার, হাইব্রিড। এরপরে লিখো মাইক্রো, মিনি, মেইন ফ্রেম এবং সুপার কম্পিউটার। এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ফার্স্ট পড়ে নিবে। তারপরে হচ্ছে কিছু স্পেশাল টাইপ অফ কম্পিউটার আসছে, আমরা সেগুলো সম্পর্কে পরবর্তীতে লিখব। যখন আমরা ক্লাসিফিকেশনটা লিখব, তখন আমরা ফার্স্ট ডিজিটাল, অ্যানালগ এবং হাইব্রিড কম্পিউটার সম্পর্কে লিখে নিব। তারপরে হচ্ছে মাইক্রো, মিনি, মেইন ফ্রেম এবং সুপার কম্পিউটার সম্পর্কে লিখব। এরপরে কিছু স্পেশাল টাইপ অফ কম্পিউটার আসছে, সেগুলো সম্পর্কে আমরা এখন পরবর্তীতে আলোচনা করব। এইভাবে করে সিকোয়েন্সটা সাজাবে ক্লাসিফিকেশনে। আচ্ছা, আমি যে বলছি এগুলো প্রথমে লিখে নাও, লিখে নেওয়ার পরে বইয়ে বা তোমাদের যেসব নোটস আছে সেগুলো থেকে খুঁজবে যে কোনগুলো বুঝতে সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো একটু পরে দেখবে, এখনই আমরা কোশ্চেন না করি, এখন আমরা শুধু কোশ্চেন গুলো লিখে নিই। ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস লিখো, সেটা হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য। ম্যাম দুইজন রিকোয়েস্ট পাঠিয়েছে ম্যাম, একসেপ্ট করার জন্য বলছে। তোমাদেরকে আমি 1 বছরেও টাইমে জয়েন করাটা শিখাইতে পারলাম না, এটা হচ্ছে আমার দুঃখ। তাড়াতাড়ি আসতে বলো মেয়েদের। লিখেছো অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য। এরপর তোমরা চলে যাবে হচ্ছে ডাটা প্রসেসিং এ। ঠিক আছে, লিখবে যে ডাটা প্রসেসিং কি, সম্ভবত দেখি তো।
হ্যাঁ, ডাটা প্রসেসিং। লিখো ডাটা প্রসেসিং কি? আচ্ছা, ডাটা প্রসেসিংটা কোথায় হয় বলতে পারবা? মনে আছে? ম্যাম সিপিইউতে। সিপিইউতে। তাহলে আমরা ডাটা প্রসেসিং যখন করব তখন কোথায় হয়, কিভাবে হয়, এটাও তো আমাদের একটু জানতে হবে, তাই তো? তার মানে হচ্ছে আমাদের পড়তে হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ সম্পর্কে। তাহলে ডাটা প্রসেসিং এর পরেই লিখবে হচ্ছে সিপিইউ কি বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি। তারপরে লিখো, এটা হচ্ছে তোমরা পড়বে হচ্ছে কম্পিউটার সংগঠন থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে ডেটা কমিউনিকেশন, মানে তো আমরা যে ডেটা সম্পর্কে পড়ছি তার মানে ডেটা কমিউনিকেশনটা পড়বে কমিউনিকেশন সিস্টেম থেকে। লিখো কমিউনিকেশন সিস্টেম কি। ডেটা কমিউনিকেশন সম্পর্কে ধারণা দাও বা ডেটা কমিউনিকেশন ধারণা। ডেটা কমিউনিকেশনের উপাদান। আমরা যখন কমিউনিকেশন করব তখন আমার ট্রান্সমিশনটা করতে হবে না? ডেটা কমিউনিকেশন আমরা কিভাবে করব? আমাদের নিশ্চয়ই কিছু মেথড ফলো করতে হবে। তার মানে আমাদের হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, ডেটা কমিউনিকেশন মোড, মেথড এগুলো পড়তে হবে। ব্যান্ডউইথ, হ্যাঁ, কত ব্যান্ডউইথে ডেটা হচ্ছে ট্রান্সমিশন হবে, ব্যান্ডউইথটাও আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু বলি আবার। ডেটা কমিউনিকেশন থেকে পড়তে হবে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশনের ধারণা, ডেটা কমিউনিকেশনের উপাদান। লিখেছ? জি ম্যাম। আচ্ছা, এবার এবার লিখো ডেটা কমিউনিকেশনের মাধ্যম। কেউ কি মাইক্রোফোন অফ অন করে রেখেছো? আমার কানে শব্দ হচ্ছে। মাধ্যম লিখেছো? এরপরে লিখবে ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, ব্যান্ডউইথ। ঠিক আছে, এরপরে আসো মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া সম্পর্কে লিখবে হচ্ছে মাল্টিমিডিয়া কি, মাল্টিমিডিয়ার কাজ, ম্যাম তারপর আরেকবার বলবেন ম্যাম, ব্যান্ডউইথের পর থেকে। ব্যান্ডউইথের পর থেকে মানে আমি কি ডেটা কমিউনিকেশন উপাদান, মাধ্যম, ডেটা ট্রান্সমিশন মোড, মেথড এগুলো লিখেছো? জি ম্যাম লিখেছি। আচ্ছা, তারপরে তো ব্যান্ডউইথ বললাম না? জি ব্যান্ডউইথ। ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে পরবর্তীতে আসবে হচ্ছে মাল্টিমিডিয়াতে। মাল্টিমিডিয়ার জন্য লিখবে মাল্টিমিডিয়া কি, তারপরে কি বললাম, মাল্টিমিডিয়ার কাজ, মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে ধারণা, এই তো মাল্টিমিডিয়া সম্পর্কে তো মোটামুটি মনে হয় এগুলো আমরা জানি। আর কিছু আছে মাল্টিমিডিয়া সম্পর্কে? মাল্টিমিডিয়ার কাজের মধ্যেই তো আমরা পেয়ে যাচ্ছি মাল্টিমিডিয়া কিভাবে কাজ করে, ঠিক আছে? আর কিভাবে কাজ করার মধ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রজেকশন যদি আমি করতে চাই তাহলে আমাকে কি কি ডিভাইস লাগবে? তাহলে মাল্টিমিডিয়া ডিভাইস সমূহ, মাল্টিমিডিয়া ডিভাইস সমূহ। আচ্ছা, এই পর্যন্ত লিখেছো? জি ম্যাম। আচ্ছা, এবার পরবর্তীতে চলে যাও। এটারই পরবর্তী অংশ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার এগুলো হচ্ছে কিসের? কম্পিউটারের। ম্যাম আরেকজন জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে, ইফাত। এরপরে দেখো হার্ডওয়্যার, সফটওয়্যার, ঠিক আছে?
আমরা অবশ্যই কম্পিউটারে যখন কাজ করব তখন আমাদের কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে আমরা আগেও জেনে এসেছি, সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। সেগুলো কি কি? কম্পিউটার হার্ডওয়্যার, কত ধরনের কম্পিউটার হার্ডওয়্যার আছে, কম্পিউটার হার্ডওয়্যারের প্রকারভেদ, তারপর হচ্ছে সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিটটাকে কিন্তু প্রসেসিং ইউনিট বলা হয়, হ্যাঁ, সিস্টেম ইউনিট অর প্রসেসিং ইউনিট। তারপরে হচ্ছে কম্পিউটার স্টোরেজ, তারপর ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস গুলো আলাদা করে লিখবে, আউটপুট ডিভাইস গুলো আলাদা করে লিখবে। প্রথমে ইনপুট ডিভাইস গুলো লিখো, তারপর আউটপুট ডিভাইস লিখবে। এই প্রত্যেকটা ডিভাইসের সম্পর্কে যখন লিখবে, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সম্পর্কে যখন লিখবে, তখন সেই ডিভাইস গুলো সম্পর্কে তোমার কি কি লিখতে হবে? সেই ডিভাইসটা কি, এটার কাজ, তাই না? আমরা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস আমাদের বইয়েও আছে, আমরা ওখান থেকেও পড়তে পারবো। ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস গুলো যখন পড়বে, যেমন কিবোর্ড, কিবোর্ড কি, কিবোর্ড কিভাবে কাজ করে, এগুলো সবই তোমাদের পড়তে হবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, লিখেছো। এরপরে হচ্ছে হার্ডওয়্যার কিভাবে আমরা প্রসেস করি, তার মানে আমাদের পড়তে হবে হার্ডওয়্যার প্রসেস করার জন্য আমাদের কি দরকার? মাইক্রো প্রসেসর। তাহলে মাইক্রো প্রসেসর সম্পর্কে আমাদের পড়তে হবে। ঠিক আছে, মাইক্রো প্রসেসর কি, মাইক্রো প্রসেসরের শ্রেণীবিভাগ। এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করো, সেটা হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে। এরপর আসো মেমোরিতে। মেমোরিতে আমাদের কত ধরনের মেমোরি আছে, মেমোরি কি, মেমোরির প্রকারভেদ, কি কি ধরনের মেমোরি আছে বলো তো? মনে নাই? কেন, আমরা র্যাম রম এগুলো পড়েছি না? রিড অনলি মেমোরি, হ্যাঁ, রিড রাইট মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি, না বিভিন্ন ধরনের মেমোরি আছে। তাহলে আমরা এগুলো পড়বো। কি কি পড়বো? রিড, র্যাম, রম, ফ্ল্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি, আইডিয়াল মেমোরি। ঠিক আছে? আর কম্পিউটার স্টোরেজ লিখেছে এই পর্যন্ত? ম্যাম লিখেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে স্টোরেজ, কম্পিউটার স্টোরেজ একটু আগেই বলেছিলাম, সেখানে এটা হচ্ছে পেরিফেরাল স্টোরেজ যেটা আছে, সেটা তোমাদেরকে পড়তে হবে। স্টোরেজ অবশ্য অনেক ধরনের আছে, তার মধ্যে পেরিফেরাল স্টোরেজটা আলাদাভাবে কেন দিয়েছেন জানি না, যাই হোক পেরিফেরাল স্টোরেজটা পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে হচ্ছে হিউম্যান ওয়্যার। হিউম্যান ওয়্যার ডেটা অ্যান্ড ইনফরমেশন, তার মানে এটা হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে, যেটা আমি আগেই দিয়েছি না, কম্পিউটার কিভাবে কাজ করে, এটার মধ্যেই তোমার চলে আসবে যে হিউম্যান ওয়্যার থাকবে, তারপরে হচ্ছে কি কি থাকবে, কম্পিউটার কিভাবে কাজ করার মধ্যে ডাটা থাকবে, ইনফরমেশনটা থাকবে, ওটা ওইখান থেকে পড়লে বুঝতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে আসো, সফটওয়্যার কি, সফটওয়্যার, সফটওয়্যারের প্রকারভেদ, সফটওয়্যারের বৈশিষ্ট্য,
সফটওয়্যার দুই ধরনের পড়েছিলাম না, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ম্যাম আপনি কি মাঝে কিছু বলেছিলেন আমরা শুনতে পাইনি হয়তো। তাহলে সেখান থেকে আবার বলতে হবে। সফটওয়্যার কি ম্যাম সফটওয়্যার সফটওয়্যার কি সফটওয়্যার প্রকারভেদ বৈশিষ্ট্য। তাহলে তো শুনেছো, আমি এই পর্যন্তই ছিলাম। এরপরে হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। একটা লিখবে হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে আন্তঃসম্পর্ক, আর একটা লিখবে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। আচ্ছা, অপারেটিং সিস্টেম সম্পর্কে কি আগে আমরা লিখেছি? অপারেটিং সিস্টেম সম্পর্কে? আচ্ছা, এবার তাহলে অপারেটিং সিস্টেমে চলে যাও। অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি আসবে? অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের কার্যাবলী, অপারেটিং সিস্টেমের সংগঠন, অপারেটিং সিস্টেমের প্রকারভেদ। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানি। ঠিক আছে, যেমন ধরো কি 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 জানি, গ্রাফিক্যাল ইউজার অপারেটিং সিস্টেম, তারপরে কমান্ড বেসড অপারেটিং সিস্টেম, এগুলো হচ্ছে প্রকারভেদের মধ্যে পড়বে। তারপরে হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। এখন আমরা যে জিনিসটা বেশি জানি সেটা হচ্ছে কি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এগুলো সম্পর্কে এখন আমরা আরো ভালোভাবে জানি। তারপরে হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। আশা করি এই কয়টা অপারেটিং সিস্টেম। আরেকটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। আচ্ছা, অপারেটিং সিস্টেমটা হয়ে গেল। এবার হচ্ছে আরেকটা পড়তে হবে হচ্ছে মোবাইল ফোনের জন্য আর সিস্টেম মেইনটেনেন্সের জন্য কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। সিস্টেম মেইনটেনেন্সের জন্য কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়, মোবাইল ফোনের জন্য কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। এটা তোমরা হচ্ছে মোবাইল ফোনের একটা জেনারেশন আছে দেখবে তোমাদের বইয়ে, হ্যাঁ, মোবাইল এর বিভিন্ন প্রজন্মের মোবাইল, এইটার মধ্যে তোমরা ওই অ্যান্সারটা পেয়ে যাবে যে মোবাইল ফোনে কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার চলে আসো নেটওয়ার্কিং এ। আগের কোশ্চেনটা কি ছিল? কোনটা? মোবাইল ফোনের জন্য কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়, এটার আগের কোশ্চেনটা কি ছিল? মেইনটেনেন্স সিস্টেম। অপারেটিং সিস্টেমটাকে কার্যকর রাখার জন্য যে মেইনটেনেন্স সিস্টেম, এটা সম্পর্কে পড়তে হবে। ওকে ম্যাডাম। লিখে নাও। সবার লেখা হয়েছে এই পর্যন্ত? তোমাদের জন্য একটা তথ্য দেই, সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট থেকে বেশি ভালো করে পড়ানো হয় এবং বেশিরভাগ সময়ে অনেক কোশ্চেনই আসে 1 নাম্বার পয়েন্ট থেকে, মানে কম্পিউটিং, হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ডিজিটাল লজিক, বুলিয়ান আলজেব্রা থেকে। বুঝতে পেরেছো? এর জন্য 1 নাম্বার টপিকটা খুবই ভালো করে পড়বে। আচ্ছা, এবার নেটওয়ার্কিং এ যাব। জি ম্যাম। আচ্ছা, স্বাভাবিকভাবেই ফার্স্ট কোশ্চেন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং কি? কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য সমূহ।
নেটওয়ার্কের প্রকারভেদ, নেটওয়ার্কের প্রকারভেদের মধ্যে কি কি আছে? ল্যান, ম্যান, প্যান, ওয়ান, ভিপিএন। ঠিক আছে, আমরা হচ্ছে বিভিন্ন যে প্রকারভেদ সম্পর্কে জানি, কম্পিউটারের প্রকারভেদ, এর মধ্যে আছে কি কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক এরিয়া নেটওয়ার্ক আর ভিপিএন। ঠিক আছে, তাহলে এই কয়টা তোমরা পড়বে। তারপরে হচ্ছে কম্পিউটারের কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে কি? নেটওয়ার্কের ডিভাইস। হ্যাঁ, নেটওয়ার্কে আমরা যখন নেটওয়ার্কে কাজ করি, যে আমরা নেটওয়ার্কে সংযুক্ত হতে পেরেছি বলেই কিন্তু আমরা আজকে অনলাইনে ক্লাস করতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের অনলাইনে কানেকশন হওয়ার জন্য আমাদের কিছু ডিভাইস লাগে, নেটওয়ার্ক ডিভাইস। সেগুলো কি কি? মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, কেবল, রিপিটার, ব্রিজ। এগুলো আমরা কি কি পড়বো এগুলো সম্পর্কে? মডেম কি, মডেম কিভাবে কাজ করে, মডেমের সুবিধা অসুবিধা, হাব কি, ছোট ছোট করে কিন্তু 1-2টা পয়েন্ট লেখা আছে, তোমরা বইয়ে দেখতে পাবে। হাব কি, হাবের কাজ, হ্যাঁ, সুবিধা অসুবিধা, এগুলো খুব ছোট ছোট করে দেওয়া আছে, তোমরা এগুলো পড়বে। সুইচ, রাউটার, গেটওয়ে লিখছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। তোমাদেরকে, তোমরা ভাবছো যে আমাদের রেকর্ডিং আছে, এরপরে হচ্ছে এখানে দেখেছি, কিন্তু তারপরে আমি যেগুলো বলি সেগুলো লিখলে, তুমিও যদি লেখো, তাহলে কিন্তু তোমার অনেকখানি বোঝা হয়ে গেল। হ্যাঁ, এটা পরে আবার নিজে নিজে আর বুঝতে সমস্যা হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা নেটওয়ার্কের সম্পর্কে, মানে নেটওয়ার্কের ডিভাইস কোনটা কোনটা পড়বো সেটা জানলাম, তাই তো? এরপরে আমরা পড়বো হচ্ছে নেটওয়ার্কের কাজ। নেটওয়ার্কের কাজ, এরপর হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজিটা আমরা পূর্বেও পড়ে আসছি, আমরা এটা খুব সহজেই বুঝতে পারি। আমরা যেসব টোপোলজি গুলো পড়ি সেগুলো কি কি, যে কিভাবে হচ্ছে আমাদের, আমি নেটওয়ার্ক টোপোলজি তোমাদের পড়িয়েও দিয়েছি, তাই না? জি ম্যাম, পড়িয়েছেন। হ্যাঁ, তাহলে এটা তো বুঝতেই পারছো, খুবই সহজ। স্টার, রিং, বাস, ট্রি, ম্যাশ ও হাইব্রিড নেটওয়ার্ক, এগুলো হচ্ছে এই টপোলজির। স্টার টপোলজিটা কি, সেটা সুবিধা অসুবিধা। রিং টপোলজি কি, সেটা সুবিধা অসুবিধা। ঠিক আছে, তবে বাস নেটওয়ার্কিং কি, এটা সুবিধা অসুবিধা। এভাবে সবগুলো পড়ে ফেলবে। ট্রি টপোলজি, ম্যাশ, হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি। এরপরে পড়বে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং, এগুলো সবই তোমরা বইয়ের থেকে পড়বে, বইয়ে দেওয়া আছে। সবাই কি যাওয়ার সময় অ্যাটলিস্ট বই নিয়ে যেতে পেরেছো? আমি যে বইটা, জি ম্যাডাম। হ্যাঁ, আমি যে বইটা কিনতে বলেছিলাম, এটা কিন্তু তোমাদের অনেকখানি সার্ভিস দেয়, তাই না? বইয়ের থেকে খুঁজে দেখবে যে অধিকাংশ জিনিসই কিন্তু বইয়ের থেকে তোমরা পেয়ে যাও। খুব অল্প জিনিসই আছে বইয়ের বাইরে আছে, আর বেশিরভাগ, মানে তোমার 75%ই তুমি বইয়ের থেকেই পড়তে পারছো। এটা তোমার জন্য একটা বড় ধরনের সুবিধা। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ডিজিটাল লজিক ও বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা, আমি একটু তোমাদেরকে বলি যে আমাদের হচ্ছে ডিজিটাল লজিক এবং বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তোমাদের বইয়ে কিন্তু অনেক ডিটেইলে নাই, যেটা তোমরা পড়েছিলে হচ্ছে 12 ক্লাসে। 11-12-এ তোমাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা আর ডিজিটাল লজিকের যেসব তোমার ম্যাথমেটিক্যাল ফাংশন, লজিক্যাল ফাংশন গুলো ছিল, সেগুলো কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু তোমাদের অনার্সে, যেহেতু হচ্ছে তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে বা অ্যাপ্লিকেশনটা বেশি জানতে হবে, এজন্য তোমাদের জন্য অত ডিটেইলে নাই। তোমরা কি বইয়ে কখনো দেখেছো এই বিষয়টা, যে তোমাদের 11-12-এ যা পড়েছো তার থেকে কিন্তু কম আছে আমাদের জি ম্যাডাম। আমাদের এই অনার্সের বইয়ে বা অনার্সের অংশে? ঠিক আছে, এর কারণ হচ্ছে যে আগে যেগুলো পড়েছো সেটাই একটু রিপিট হয়েছে। আশা করি এজন্য তোমাদের জন্য তুলনামূলকভাবে এটা সহজ। তোমরা এখানে কিন্তু হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন অনেক কিছু পড়েছো, তাই না? কিন্তু এখানে তোমাদের জন্য অত বেশি কঠিন কিছু নাই কিন্তু। আচ্ছা,
তাহলে লেখো বেসিক যে লজিক্যাল অপারেশন গুলো আছে, যেমন হচ্ছে বেসিক লজিক্যাল অপারেশন কি কি? মৌলিক যৌক্তিক অপারেশন, এটা হচ্ছে আমরা হচ্ছে বাংলায় বলতে পারি, তাই না? বেসিক লজিক্যাল অপারেশন। বেসিক লজিক্যাল অপারেশন বলতে আমরা বুঝতে পারি মৌলিক যৌক্তিক অপারেশন। এটা সম্পর্কে তুমি পড়তে হবে তোমাকে, যে আমি হচ্ছে যখন কাজ করব, হ্যাঁ, তখন সেই কাজটা আমরা কম্পিউটারের আগেও দেখেছি যে আমরা বিভিন্ন ধরনের যে এই যে আমরা লিখি যে মাই নেম ইজ এ বি সি ডি, এরকম যদি আমরা লিখি, তাহলে কিন্তু দেখা যায় কি যে এই তথ্যটাই দেওয়ার জন্য আমাদের অনেকগুলো গেট ব্যবহার করতে হয়, তাই না? যেমন হচ্ছে এই অপারেশনের জন্য যেমন অর অপারেশন আছে, এন্ড গেট আছে, নট গেট আছে, হ্যাঁ, এগুলো দিয়ে আমাদের এই অপারেশন গুলোকে সামনে রেখে আমরা কিন্তু লিখতে পারি। এটা আমরা মনে হয় বুঝি। যেমন এ লিখতে গেলে তোমাকে হচ্ছে 0 এবং 1 ফরম্যাটে যদি তুমি যাও, তাহলে তোমাকে কি কি জিনিস দিতে হবে? আমরা তো 0 এবং 1 বিটেই কাজ করি, তখন আমাদের এ লেখার জন্য কি কি লিখতে হয় বলো তো? মনে আছে চার্টটা? আমরা 12-এ একটা চার্ট মুখস্থ করেছিলাম। চার্টটা কি আছে বলো তো? এ লিখতে গেলে তোমার কি কি বিট দেওয়া লাগে? 1010। হ্যাঁ, 1010। তার মানে হচ্ছে যে আমি যখন একটা অপারেশনে যাব, তখন আমাকে অবশ্যই কিছু লজিক্যাল এডিশন যোগ করতে হচ্ছে, তাই তো? তারপরে সেটাকেই আমাদের হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, মাল্টিপ্লাই করতে হচ্ছে, তারপরে হচ্ছে নট অপারেশন করতে হচ্ছে। তার মানে আমাদের এখানে পড়তে হবে কি কি? অ্যান্ড, অর, নট, এগুলো লিখে ফেলো। মোটামুটি একটু যে তোমরা মাথায় নিয়ে আসতে পেরেছো এখন। তাহলে আমরা পড়বো হচ্ছে বেসিক লজিক্যাল অপারেশন, মানে হচ্ছে মৌলিক যৌক্তিক অপারেশন। এর মধ্যে আমরা পড়ছি তারপরে হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা। বুলিয়ান অ্যালজাবরাটা মনে আছে? বুলিয়ান অ্যালজাবরাতে আমরা কিছু অ্যালজাবরা করেছিলাম, তাই না? মানে যেটা কম্পিউটারের সঙ্গে লজিক্যাল অপারেশনের সঙ্গে যায়, সে ধরনের আমরা কিছু অ্যালজাবরা করি। যেমন আমরা সাধারণভাবে 1 যোগ 1 2, এটা হচ্ছে আমাদের কি গাণিতিক সিস্টেম, মানে নর্মালি আমরা যে গাণিতিক সিস্টেম ফলো করি। আর যখন আমি কম্পিউটারের জন্য যোগ করব, তাহলে 1 যোগ 1 ইকুয়াল টু কত হবে? 1, তাই না? এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে যখন আমরা যাই, তখন সেখানে আমাদের কিছু থিওরিজ ফলো করতে হয়, যে থিওরিজ গুলো নর্মালি যে আমাদের ম্যাথমেটিক্যাল সিস্টেম সেটার থেকে পৃথক। এজন্য এটা আমরা আলাদাভাবে এই লজিক্যাল ফাংশন গুলো পড়ি, ঠিক তো? তাহলে আমরা হচ্ছে বুলিয়ান যে থিওরিজ গুলো আছে, সেগুলো তোমাদের বইয়ে যেগুলো আছে এতটুকু জানলেই হবে। ওখানে আমাদের কিছু থিওরিজ দেওয়া আছে, তাই না? যে এ ইকুয়াল টু 0 ইকুয়াল টু কি হবে? এ হবে, এরকম। আচ্ছা, যখন পড়বে তখন আরো ভালোভাবে মনে আসবে। এরপরে আসো বুলিয়ান ভেরিয়েবল আর কনস্ট্যান্ট, যেগুলো আমাদের এখানে লাগে, তাই না? বুলিয়ান চলক গুলো লাগে না? বুলিয়ান চলকে যেমন হচ্ছে যদি আমরা এর মান 0 এবং 1 যদি হয়, তাহলে এর মান 1 অর্থ হচ্ছে এ ইকুয়াল টু 1, এর মান 0 ইকুয়াল টু এ ইকুয়াল টু 0, তাই না? তাহলে এ প্লাস এ বার হচ্ছে কত হয়? এ কে যদি 1 ধরি, এ বার কে যদি 0 ধরি, তাহলে এ প্লাস এ বার কত হবে? 1 প্লাস 0 ইকুয়াল টু 1। এভাবে, হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট গুলোকে সামনে রেখে আমরা এই থিওরিজ গুলো অ্যাপ্লাই করি, বুলিয়ান থিওরিজ গুলো। তোমাদের বইয়ে যতটুকু আছে এতটুকু পড়লেই হবে, ঠিক আছে? তারপরে এবার চলে আসো ডি মর্গানের। আমরা ডি মর্গানের উপপাদ্য কিন্তু খুব সহজেই ওখানে পড়েছিলাম, এখন এটাই আবার পড়বা। ডি মর্গানস ল, যেটা মানে ডি মর্গানের উপপাদ্য, এটা আমরা হচ্ছে কয়টা ট্রুথ টেবিল এখানে পড়ি? 2টা এবং 3টা। ডি মর্গানের উপপাদ্যকে আমরা যখন প্রমাণ করি, তখন আমাদের চলক দিয়ে যে সূত্রটা আমরা প্রমাণ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার 2টা চলক দিয়ে একটা সূত্র প্রমাণ করি, আর একটা হচ্ছে 3টা চলক দিয়ে, তাই না? ভেরিয়েবল থাকে 3টা। এইগুলো দিয়ে আমরা একটা ট্রুথ টেবিলকে প্রমাণ করি। মনে আছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটা আমরা ওইটাই পড়বো, হ্যাঁ।
দ্বিচলক আর হচ্ছে তিনটা চলকের যে সূত্র আছে ওই দুইটা প্রমাণ করলেই হয়ে যাবে, দুইটা ট্রুথ টেবিল পড়লেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসো লজিক গেট। বেসিক যে লজিক গেট গুলো ওগুলোই আগে আমরা পড়ি। সেটা হচ্ছে কি কি? অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। আর এগুলোর সঙ্গে আমরা হচ্ছে এই বেসিক লজিক গেট গুলোকে আমরা যখন ডিরাইভড করি তখন হচ্ছে সেটাকে কি করা হয়? ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর আর এক্স নর গেটে চলে আসে। আমরা এতটুকুই দেখবো। আর সার্বজনীন গেট কোনগুলো আছে? ন্যান্ড গেট আর নর গেট। এগুলো তোমাদের পড়ার ভিতর থেকেই জাস্ট রিপিটেশন। আমরা এগুলো পড়বো আর এগুলোর সঙ্গে বইয়ে যে এই অ্যালজেব্রা গুলো আছে সেগুলো একটু আমরা ফাংশন গুলো সলভ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা লজিক গেট পড়ছি, অ্যান্ড অর গেট, অ্যান্ড গেট আর নট গেট এগুলোই পড়বো। এগুলো হচ্ছে আমরা নিজেরাও পারি যে কিভাবে এটা ট্রুথ টেবিলটা তৈরি করতে হয়, হ্যাঁ, কিভাবে এটা হচ্ছে কাজ করে সেটা আমরা একটু দেখাবো। আর তার সঙ্গে হচ্ছে আরেকটা হচ্ছে ডিরাইভড যে লজিক গেট গুলো আছে, মানে এগুলোর সমন্বয়ে যে লজিক গেট গুলো থাকে সেগুলো আমরা কি কি পড়বো? ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর আর এক্স নর। আর ইউনিভার্সাল যেগুলো আছে সার্বজনীন গেট সেগুলোর মধ্যে আমরা পড়ছি ন্যান্ড আর নর গেট। একেবারে প্রাইমারি ফাংশন গুলোই আমরা শুধুমাত্র দেখব। আচ্ছা, এই হচ্ছে 1 নাম্বার হয়ে গেল। আচ্ছা, আমরা তো শুধুমাত্র ফার্স্ট ইন কোর্সের জন্য 1 নাম্বার টপিক পড়ছি, কিন্তু আমাদের ফাইনালের জন্য তো আসলে পুরো সিলেবাসটাই পড়তে হবে। আমি কি তোমাদেরকে যখন পড়াই তখন এরকম করে কোশ্চেন গুলো বলে দিব 1 নাম্বার টপিক, 2 নাম্বার টপিক? আজকে 1 নাম্বার টপিক হয়ে গেল, শেষ। লিখেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, আমি কি পরের দিন 2 নাম্বার টপিকটা বলে দিব? জি আচ্ছা ম্যাম। কারণ এমনিও পড়তে হবে, হয়তো আজকে পড়ছো না কালকে পড়তে হবে, তো এটা সাজিয়ে রাখলে যাতে পড়ার সময় সহজে। পরে যখন পড়বো তখন মিলে মিলে পড়বো না। কারণ কোশ্চেন বলতে গিয়েও তো অনেকটা সময় নষ্ট হয়। আচ্ছা, এবার দেখতে পাচ্ছো প্রেজেন্টেশনটা? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আমরা কি তোমাদের স্লাইডটা দিয়ে দিয়েছিলাম আগেই, তাই না? স্লাইডটা তোমরা সবাই পেয়েছো। শুধুমাত্র এখন একটু তোমরা অবশ্যই এটা লিখেও ফেলেছো কি? জাপানিজ যে আইটেম গুলো এগুলো লিখে ফেলেছো? হ্যাঁ ম্যাম, আমি লিখেছি। আচ্ছা, তাহলে তুমি তো আমার থেকে ভালো জানো এখন। তুমি হচ্ছে আমার থেকেই ভালো বলতে পারবে। তারপর তোমাদেরকে আমি একটু বলছি যে এনশিয়ান্ট যে জাপানিজ ক্লোদিং গুলো আছে, ঐতিহ্যবাহী জাপানি পোশাক, হ্যাঁ, এই জাপানি পোশাক সম্পর্কে আমরা যেটা বুঝতে পারি যে জাপানিজরা কিন্তু তাদের ধর্মীয় অনুভূতি, সামাজিক অনুভূতি এগুলো কিন্তু তাদের ভিতর প্রকট, এটা আমরা বুঝতে পারি। আমরা কি জানি জাপানিজদের সম্পর্কে? আমাদের কোনো আইডিয়া আছে? কেউ কি শেয়ার করতে পারবে? ম্যাম, ওরা হচ্ছে যে বিভিন্ন সময় ওদের যে রাজা বাচ্চারা থাকতো, ওই তাদের নামে বা ওই সভ্যতার নামে ওদের ড্রেসগুলো হচ্ছে মূলত ওরা নামকরণ করতো। যেমন হচ্ছে এই থ্যাংজাং স্যুট, তারপর অথবা ট্যাং স্যুট, এটা হচ্ছে ওই সময়কার যে রাজা ছিলেন ট্যাং, তার নাম অনুসারে নামকরণ করা হয়েছিল। তারপর হচ্ছে কিপাও বা হচ্ছে চেংগাজম, এটা ওই একটা পপুলার ট্রেডিশনাল ড্রেস। আর এটাও হচ্ছে ম্যাম চায়নার একটা সভ্যতার নাম থেকেই নেওয়া হয়েছে। আর লাস্ট একটা ছিল হচ্ছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওদের একটা সাম্রাজ্য ছিল ওদের রাজার, এই যে জংসন স্যুট, সেটা হচ্ছে ওদের এখনকার জাতীয় পোশাক হিসেবে মানে গণনা করা হয়। এবং এইটার প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা পার্ট এক একটা বৈশিষ্ট্য বহন করে। এটার 4টা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে মেইন যে হলমার্ক, সেগুলো হচ্ছে টার্নড ডাউন ক্লোজড কলার, আর হচ্ছে 4 পকেট, 4টা পকেট থাকে। তারপর 5টা বিগ সেন্ট্রাল বাটন থাকে সামনে, এবং 3টা ছোট বাটন থাকে মানে প্রত্যেকটা হাতাতে। আর এই প্রত্যেকটা এক একটা অর্থ বহন করে। একটা হচ্ছে যে 3টা যে ছোট মানে বোতাম থাকে হাতাতে, সেগুলোতে হচ্ছে একটা ন্যাশনালিজম, একটা ডেমোক্রেসি, এবং একটা হচ্ছে ন্যাশনাল লিভলিহুডের যে বৈশিষ্ট্য, মানে ন্যাশনাল লিভলিহুড সেটা হচ্ছে মানে সেই বৈশিষ্ট্যটা বহন করে। এতটুকুই এখন মনে আছে, আর বাকিগুলো মনে নাই। না, তা ভালোই বলেছো। তাহলে মেয়েরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে পড়বো। আর হচ্ছে পারলে একটু সালগুলো ঠিক মতো দিয়ে দিও, ঠিক আছে?
আমরা যখন পরবো তখন শালগুলো একটু ঠিক মতো দিয়ে দিবে। মেয়েরা শুনতে পেয়েছো সবাই? তোমরা আর কেউ লিখেছো? আমি তোমাদের বলেছিলাম না 3 জাপানের পোশাক সম্পর্কে একটু লিখতে? আর কেউ কিছু লিখেছো? আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটু জিনিস যেটা বলি সেটা হচ্ছে ওদের ট্রেডিশনাল যে পোশাক আছে, পোশাকের বিভিন্ন নামকরণ আছে, কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখেছো কিনা যে প্যাটার্নটা কিন্তু মূলত কিমানো। হ্যাঁ, ওরা যে ঐতিহ্যবাহী পোশাক কিমানো, সেই কিমানোটাকেই তারা বিভিন্নভাবে প্যাটার্ন বা ডিজাইনটা চেঞ্জ করে। সিজন অনুযায়ী তাদের হচ্ছে ডিফারেন্ট টাইপস যে কিমানো থাকে সেগুলোই তারা কিন্তু নামকরণ করে থাকে, তাই না? আর বিভিন্ন যে সময়ে মানে বিভিন্ন রাজ্য যখন পরিচালিত হয় সেই সময়ে যেসব রাজ্য যেভাবে পরিচালিত হয় সেগুলো সম্পর্কে হচ্ছে তারা হচ্ছে সেই সময় অনুযায়ী নামকরণ করে থাকে। আচ্ছা, আমরা হচ্ছে ইতিহাসটা পেয়ে থাকি এদের ট্রেডিশনাল যে পোশাক আছে সেটারও ইতিহাস হচ্ছে 1000 বছরেরই পুরনো। বিভিন্ন সময় বিভিন্ন পিরিয়ড আসছে, সে পিরিয়ডের অনুযায়ী নামকরণ করেছে। তোমরা নামকরণগুলো একটু সেই অনুসারে দিও। আর হচ্ছে যেহেতু কিমোনোটা তাদের হচ্ছে মূল পোশাক, আমরা কিমোনো সম্পর্কে একটু ভালো করে শুনে নিই। হ্যাঁ, যে এটা সাধারণত কোন পিরিয়ড থেকে আসে? হিয়ান আমল থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে নারা পিরিয়ড। ঠিক আছে, নারা পিরিয়ড হিয়ান এই সময়ের থেকে শুরু হয়, মানে জানা যায় আর কি, ইতিহাসটা জানা যায়। এবং তারা সাধারণত দেখা যায় যে কি করতো, যে কিমানো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এখানে যারা মানে মেন্স কিমানো যেটা আমরা যদি দেখি তাহলে তারা কি করতো, উপরে কিমানো পরতো, নিচে ট্রাউজার বা স্কার্ট সদৃশ যে পোশাকটা ছিল সেটা পরতো। আমরা হিয়ান আমল থেকে মোটামুটি কিমানো সম্পর্কে বা কিমানো তৈরির কৌশল সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, এটা হিয়ান আমল থেকে। এখানে বিভিন্ন জায়গায় তোমাদের হচ্ছে কিমানোর মোটামুটি কিছু তথ্য দেওয়া আছে, সেগুলোর সঙ্গে আমি যে তথ্যগুলো বলছি মিলিয়ে তোমরা একটু লিখে ফেলো। তারপরে হচ্ছে স্ট্রেট লাইন কাট যে ইমানোগুলো আছে, কিমানোগুলো, এটা হচ্ছে কি সরল রৈখিক ফেব্রিক দিয়ে করা হতো। এগুলোকে বলা হতো স্ট্রেট লাইন কাট পদ্ধতি। ঠিক আছে, এখানে হচ্ছে স্ট্রেট লাইন গুলোকে সামনে রেখে আমরা যে এখন যে লাইনগুলো মানে রেখা সমন্বিত যেসব ফেব্রিক গুলো আছে সেই ফেব্রিক দিয়ে কিমানোগুলো তৈরি করা হতো। ঠিক আছে, তারপরে হচ্ছে এগুলো বিভিন্ন টুকরো একসঙ্গে, দেখো কিমানোর স্টাইলটা একসঙ্গে জয়েন করে দেওয়া হতো এবং এমন ভাবে জয়েন করা হতো যে সে হচ্ছে সুন্দরভাবে এমন ভাবে জয়েন করা হতো যেটা যে আলাদাভাবে তৈরি করা হয়েছে সেটা অনেক বেশি, ওটা কিন্তু ভাঁজে ভাঁজে মানে এমন ভাবে তৈরি করা যে বাইরে থেকে সেটা বোঝা যাবে না যে তুমি মানে এটা আলাদা আলাদা পার্ট করে করা হয়েছে। এই কিমানোটা দেখো, এটার মধ্যে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা ফেব্রিকের পিস আছে। ঠিক আছে, কিন্তু সেগুলো এমন ভাবে জয়েন করা হয় যে বাহ্যিক ভাবে সেটা ঠিক মতো মানে যাতে সব বোঝা না যায়। খুবই সূক্ষ্ম সেলাই দিয়ে করতে পারতো এবং সেটা বহু বছর আগে থেকেই তারা করতে পারতো। আর হচ্ছে তাদের আরেকটা বিষয় ছিল কিমানোর সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে তারা হচ্ছে আবহাওয়া উপযোগী বিভিন্ন ধরনের কিমানো তৈরি করতো। ঠিক আছে, যেমন ধরো শীতকালে যে কিমানোটা সেটা একটু ভিন্ন ধরনের ছিল, সে সময় উষ্ণতা আনার জন্য তারা যে বেশিরভাগ হচ্ছে যে ফেব্রিকটা তৈরি করতো, এখানে সেই ফেব্রিকটার মধ্যে তোমার হচ্ছে যে শীতের জন্য আমরা উপযোগী ফেব্রিক কোনটা বলে থাকি, সাধারণত উলেন ফেব্রিকটা তারা হচ্ছে চুজ করতো। আবার যখন গ্রীষ্মকালীন ফেব্রিক তারা চুজ করতো তখন তারা লিনেন দিয়ে তৈরি করতো। তার মানে এখানে কিমানো তৈরির ক্ষেত্রে তারা ফেব্রিক গুলোকে প্রাধান্য দিত। আচ্ছা, আমরা কিন্তু কখনোই জাপানি ফেব্রিকের ক্ষেত্রে মানে বাই এনি চান্স নিজের মতো করে সুতি লিখবো না, কারণ প্রথম যে বিভিন্ন সময়ের যে ফেব্রিক গুলো আমরা দেখি সেই ফেব্রিক গুলোতে আমরা দেখি যে তারা প্রধানত হচ্ছে পশম এবং লিনেনটা বেশি ব্যবহার করতো, তাই না? আমরা যখন বিভিন্ন সভ্যতা সম্পর্কে জানি তখনও আমরা কিন্তু এগুলোকেই হাইলাইটেড দেখি। তারপরে আমরা সুতির পোশাক বলে থাকি, যে কারণে তোমরা যখন ঐতিহ্যবাহী জাপানি কিমানো সম্পর্কে লিখবে তখন তোমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে। ঠিক আছে, প্রথমেই সুতি দিয়ে শুরু করে দিবা না যে গ্রীষ্মকালীন কিমানো আছে, ঠিক আছে ম্যাডাম বলেছেন যেহেতু গ্রীষ্মকালীন অতএব সুতি হচ্ছে সবচেয়ে বেশি আরামদায়ক, স্বাস্থ্যসম্মত, আমরা সারা জীবন পরে আসছি, আমি লিখে দিই। এটা করবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে তারা
পরবর্তীতে সময়ের সাথে সাথে তারা ওই কিমানো নিয়ে যখন অনেক প্র্যাকটিস করে তখন তারা হচ্ছে বিভিন্ন বর্ণের কিমানো তারা তৈরি করতে সক্ষম হয় এবং তারা যখন হচ্ছে বিভিন্ন রঙের সংবেদনশীলতার বিকাশ করে এবং বিভিন্ন রঙের মানে রংটাকে প্রাধান্য দিয়ে যে মৌসুমটা কোন মৌসুমকে প্রাধান্য দিচ্ছে সেটার জন্য একটা রংকে সিলেক্ট করে। তারপরে হচ্ছে রাজনৈতিক প্রতিনিধিত্ব করছে যারা তাদের জন্য কি রং সিলেক্ট করা হবে, মানে আগে আমরা দেখেছি মোটিভ গুলো যে আছে ঐতিহ্যবাহী পোশাকের যে মোটিভ গুলো আছে সেই মোটিভ গুলোতে আমরা কিন্তু একটা জিনিস খুব দেখি, সেটা হচ্ছে কি তারা কিন্তু কালারটাকে খুব প্রাধান্য দেয়। আর আরেকটা জিনিস দেখো, জাপানে যে পোশাকগুলো আমরা দেখছি এই পোশাকগুলোতে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছো কিনা যে তারা কিন্তু কালারফুল জিনিস খুব পছন্দ করে, তাই না? বিভিন্ন ধরনের ফ্লোরাল ডিজাইন, তারপরে হচ্ছে কালারটা একটু গাঢ় কালার হবে, দেখতে সুন্দর হবে, ঠিক আছে? আর আমরা এখানে দেখছি যে ওরা যখন বিভিন্ন দেখো কতগুলো পার্ট, আমরা যে বলেছি যে ওরা বিভিন্ন ধরনের পার্টকে আলাদা আলাদা করে তারপরে সেটা একসঙ্গে জয়েন করে একটা কিমানো তৈরি করে। এখানে কি দেখতে পাচ্ছ কতগুলো পার্ট এখানে অ্যাড করা হয়? মেয়েরা দেখো কয়টা পার্ট এখানে আছে, দেখো তো, গুনে গুনে দেখো তো কয়টা পার্ট আছে। হয়েছে? কাউন্ট করা হয়েছে? একটা হচ্ছে দৌড়া, আপার ইনারটা হিসেবে ব্যবহার করা হয়, তারপর ইরি, এরপরে হচ্ছে ফিউরি, তারপরে হচ্ছে এগুলো সব ভাঁজ, এই ভাঁজগুলো সব গুনতে হবে? না ঘুমতে হবে মানে কি তোমরা দেখো যে কতগুলো পার্ট, এগুলো ভাঁজ না কিন্তু এগুলো এই পার্ট গুলো ওরা অ্যাড করে কিমানোতে, ঠিক আছে? মানে আমরা দেখো বাহ্যিকভাবে কিমানোটা দেখে যত সহজ মনে হয় কিন্তু এটার পার্ট গুলো দেখলে মনে হচ্ছে যে ওরা খুব সহজে এই একটা কিমানো তৈরি করতে পারে। না ম্যাম, এটা অনেক কঠিন ডিজাইনটা। হ্যাঁ, ডিজাইনটা দেখেই দেখো প্রত্যেকটা পার্টের এক একটা নাম আছে, এই পার্ট গুলো তারা জয়েন করে। আমরা যেমন একটা ড্রেস তৈরি করার জন্য আমরা বিভিন্ন পার্টে কাটি না, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, স্লিভ, এভাবে। তারপরে হচ্ছে আমরা আগে এক সময় হচ্ছে 6 সেটের কামিজ তৈরি করতাম, তোমরা দেখেছো কিনা জানি না। হ্যাঁ, সেই সময় কিন্তু ওই 6 সেটের কামিজ গুলা তৈরি করার জন্য আবার ওইগুলো পার্ট করে কাটা হতো। দেখেছো তোমরা 6 সেটের কামিজ গুলো? এক সময় ছিল, ফ্রক কামিজ টাইপের ছিল। ম্যাম দেখেছি। হ্যাঁ, ফ্রক কামিজ যেগুলো বুঝছো, যে ফ্রক কামিজ গুলো আমরা পরিধান করি, এটা কিন্তু 6 সেটে কাটা হতো, ঠিক আছে? আর এখানে হচ্ছে কিমানো যখন ওরা তৈরি করে তখন দেখো এভাবে আলাদা আলাদা করে পার্ট পার্ট করে নেয়, নিয়ে তারপর সেগুলো হচ্ছে জয়েন করে। এগুলো হচ্ছে আমরা যেমন একটা কামিজের